যে মুখ্যমন্ত্রী বলেন শিল্পের নামে ঘুগনি বিক্রি করার কথা, কাশফুলের বালিশ তৈরি করে বিক্রি করার কথা, এবং এইগুলো যে আমাদের মতন সাধারণ মানুষকে কার্যত অপমান করা, অসম্মান করা। এখানে শিক্ষকের চাকরি নিলামে বিক্রি হয়, এখানে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একজন পড়ুয়া ডাক্তার খুন ধর্ষণ হলে তার তথ্য লোপাট হয়, এখানে যারা কোটি কোটি টাকার দুর্নীতি করে তারা কোথাও গিয়ে ছাড় পেয়ে থাকে। এই যে একটা বার্তা তৈরি হয়েছে, আপনি কি সেই জায়গায় দাঁড়িয়ে আশা করছেন যে পশ্চিমবঙ্গের এখনো রসাতলে যেতে আরো 5 বছর লাগবে? অলরেডি গেছে। যে শিল্প, বুদ্ধবাবু চলে যাওয়ার পর টাটাও চলে গেলেন এবং সেই টাটা চলে যাওয়ার একটা কাহিনী আছে, আমি সেটা নয় আজকে আলোচনার বিষয় না, কিন্তু শিল্পটা কোথায় দাঁড়ালো? মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে বারবার শিল্পের ঘোষণা করছে, কিন্তু যে যে শিল্পগুলো বলছে সত্যি কতটা প্রাসঙ্গিক, কোথায় দাঁড়িয়ে যুব সমাজ? এবং এই শিল্প যেটা মুখ্যমন্ত্রী হিসাবে বলছেন, সেই শিল্পর বিকল্প যে কর্মসংস্থানগুলো, যা প্রতিশ্রুতি ছিল 100% কাজ করে ফেলেছেন তিনি, 99% আসার পরের বছর কোথায় গেল শিল্প? প্রথমে আপনি দেখুন, শুরু করলেন টাটা। যে টাটাকে তাড়িয়ে যে সরকার এই পশ্চিমবঙ্গে এসেছে এবং তার দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি না। তো সেই সরকার কি করতে পারে? ঘুগনি বেচার কথা বলা, কাশফুলের বালিশ বেচার কথা বলা ছাড়া এইটা যদি আমরা ভাবি যে উনি যে আপনি প্রতিশ্রুতি বললেন বিভিন্ন ফিতে কাটবে বিভিন্ন ইন্ডাস্ট্রির, এইটা হবে কার্যত দিবা স্বপ্ন। দেখুন, বহুদিন একটা যেহেতু সরকার চলে এসেছিল, অনেক সময় প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়ে যায়, সেই প্রেক্ষিতে মানুষজন হয়তো কিছু সময়ের জন্য ভেবেছিল যে তৎকালীন যিনি বিরোধী দলনেত্রী ছিলেন, এখনকার মুখ্যমন্ত্রী, আমরা সাধারণ মানুষ ভেবেছিলাম হয়তো এর থেকে বেটার হবে, কিন্তু এটা কিন্তু আমরা কেউ ভাবিনি যে আমাদের পশ্চিমবঙ্গকে কার্যত রসাতলে দেবে দুর্নীতি দিয়ে, এবং তার সাথে শিল্প তাড়িয়ে, তার সাথে যেটা করেছেন মদের দোকান খুলে আবগারি শিল্পকে কার্যত এনে এবং স্কুল শিক্ষার একদম কফিনের শেষ পেরেক পুঁতে দিয়ে এই শিক্ষা দুর্নীতির মাধ্যমে, এবং তারই একই সাথে এই যে স্বাস্থ্যর কথাটাই এসে যাচ্ছে, স্বাস্থ্যর কথাতে শুধুমাত্র তো অভয়া খুন বা তথ্য লোপাট নয়, এর পশ্চাতে যেটা বড় নেক্সাস, এই যে দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি, সেইটা কোথাও রিভিল হয়ে যাচ্ছিল। সেই কারণেই কিনা আজকে অভয়াকে খুন হতে হয়েছিল রাষ্ট্রীয় ষড়যন্ত্রে। এই কথা আজকে আপনি যতই বলুন কেউ অস্বীকার করতে পারবে না, যিনি তৃণমূলকে মন থেকে সমর্থন করেন তিনি অস্বীকার করতে পারবেন না। তাহলে আপনি যেটা বললেন যে পূর্বতন সরকারকে কার্যত তাড়িয়ে আদতে এই সরকার পরিবর্তনের যে বলেছিল আমরা বদল চাইছি, বদলা নয়, কিন্তু 100 ভাগ সেটা অসত্য আজ প্রমাণিত। উনি বদলা নিচ্ছেন, এবং বদলাটা জানেন তো কোন রকম নির্দিষ্ট রাজনৈতিক দলের বদলা বলবো না, উনি বদলা নিচ্ছেন আমাদের মতন মানুষদের। কারণ দেখুন, আজকে যদি স্কুল বন্ধ হয় 8,000-এর উপরে জানেন ড্রপ আউট হচ্ছে, আপনি দেখুন তো কোন নেতা মন্ত্রী বা কোন একটা রাজনৈতিক ভাবে বিরোধী দলেরই হোক, তারা খুব প্রতিষ্ঠিত, তাদের ছেলে মেয়েদের এটা হচ্ছে না, যারা আমরা সাধারণ তাদের হচ্ছে। এই যে দুর্নীতির সরাসরি বলি কারা হচ্ছেন? আমরা হচ্ছি। এই যে যত রকম দুর্বৃত্ত যারা ধরুন আমাদের উপর থ্রেটনিং করছে, আমরা যারা সরব হবে, কারণ আমাদের তো কেউ সাপোর্ট দেওয়া নেই, আমরা তো আমজনতা। আমরা যখন নিজেরা দেখছি তাদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, তা আইনগতভাবে, তা শিক্ষাগতভাবে, তা কাজের ক্ষেত্রে, সব ক্ষেত্রে, অর্থাৎ তারাই কিন্তু সবচাইতে কিন্তু আজকে এই সরকারের দ্বারা একদম পদচ্যস্ত হচ্ছে। এইটা নিয়ে আপনি বলেন তো, যারা তৃণমূল সরকারকে মন থেকে পছন্দ করেন তারা অস্বীকার করতে পারবেন না। সেই কারণে আমাদের আজকে বোধহয় ভাবার সময় এসেছে, যে মুখ্যমন্ত্রী বলেন শিল্পের নামে ঘুগনি বিক্রি করার কথা, কাশফুলের বালিশ তৈরি করে বিক্রি করার কথা, এবং এইগুলো যে আমাদের মতন সাধারণ মানুষকে কার্যত অপমান করা, অসম্মান করা। কারণ কোন ব্যক্তির দাদা নৈতিক অধিকার নেই তার কাজের জন্য ওই ধরনের বলা,
কারণ আপনি যেমন সাংবাদিকতা করেন, আমার কিন্তু নৈতিক অধিকার নেই আপনি কি কাজ করবেন সেইটাকে নিয়ে আপনাকে হুকুম জারি করা বা নির্দেশ দেওয়া। একজন সরকার সে কাজের সেক্টর তৈরি করবে, প্রত্যেকটা মানুষ তার যোগ্যতার নিরিখে কাজ অর্জন করবে, এটাই হলো বাস্তব। তার এক এবং একমাত্র কাজ কাজের ক্ষেত্র প্রস্তুত করা। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি তিনি অনুদান নির্ভর জীবনযাপন আমাদেরকে অভ্যাস করতে তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, যারা ধরুন প্রকৃত অর্থে সাস্টেন নেওয়ার প্রয়োজন তাদেরকে দেবে, ঠিক আছে, কিন্তু তা তো না। আপনি গড়ে প্রত্যেককে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যাদের ধরুন প্রয়োজন নেই, হয়তো তার সাইকেল, হয়তো তার একদম কাছাকাছি সাইকেল না চালালে হবে, সেও কিন্তু সবুজ সাথী সাইকেল পাচ্ছে, সে তখন কি করছে সেটা বিক্রি করছে, না হলে সেখানে কালোবাজারি হচ্ছে। এই যেটা বদ অভ্যেস তৈরি করে দেওয়া, এইটা কিন্তু এই সরকার করেছে। এবং পাশাপাশি ওই দেখবেন এরকম লিস্ট ঝুলিয়ে দেবে, এত অনুদান এত দিয়েছি অত দিয়েছি, কিন্তু মূল যে জায়গাটা স্বাবলম্বী হওয়ার কোনো ক্ষেত্র প্রস্তুত হচ্ছে না। অর্থাৎ আমাদেরকেও কিন্তু এখানে বুঝতে হবে যে আমরা অনুগ্রহ নির্ভর জীবন যাপন করব নাকি অধিকার। এই সরকার একটা জিনিস আমাদের মধ্যে গুলিয়ে দিতে পেরেছে, সেটা হলো অনুগ্রহটাকে কোথাও গিয়ে আমরা ভেবে যাচ্ছে কি এটা বোধহয় একটা ভিক্ষে দয়ার আমার অধিকার হয়ে যাচ্ছে। 1 বছর নয় 2 বছর, 2 বছর নয় 15 বছর, সরকার প্রায় 20 বছরের দিকে যাচ্ছে। সেই রকম একটা টাইম পিরিয়ডে এসে একজন মুখ্যমন্ত্রী বলতে পারছেন যে 1000 টাকা নিন, ঘুগনি তৈরি করবে মহিলারা, বিক্রি করবে পুরুষেরা বাড়ির। এইটার যদি কর্মসংস্থান হয় তাহলে আগামী 5 বছর পর যুব সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? যুব সমাজ 5 বছর পরে না সুমিত বাবা, আপনি আজকের দিনে দাঁড়িয়ে বলুন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আপনি ভাবতে পারছেন একটা ভারতবর্ষের একটা খুব প্রথিত যশা বলতে গেলে মানুষজন কিন্তু আমাদের বাংলাতে রয়েছে, এ নিয়ে যে কেউ, সেইখানে আজকে পশ্চিমবঙ্গকে কিভাবে কালিমা লিপ্ত করেছে গোটা ভারতবর্ষে, শুধু না ভারতের বাইরে। কি ব্যাপার? এখানে শিক্ষকের চাকরি নিলামে বিক্রি হয়, এখানে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে মানুষ একজন মানে পড়ুয়া ডাক্তার খুন ধর্ষণ হলে তার তথ্য লোপাট হয়, এখানে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে তারা কোথাও গিয়ে মানে ছাড় পেয়ে থাকে। এই যে একটা বার্তা তৈরি হয়েছে, আপনি কি সেই জায়গায় দাঁড়িয়ে আশা করছেন যে পশ্চিমবঙ্গের এখনো রসাতলে যেতে আরো 5 বছর লাগবে? অলরেডি গেছে। আমাদের এবার ভাবা উচিত কিভাবে এখান থেকে মানে আমরা ফিরে ঘুরে দাঁড়াতে পারবো। মিলছে না তো, মুখ্যমন্ত্রী বলছেন এগিয়ে বাংলা, এবং এই সারা ভারতের নয় পৃথিবীর সেরা গণতন্ত্র নাকি বাংলায়। এগিয়ে কোন দিক দিয়ে? পেছন দিক থেকে এগিয়ে। আপনি প্রত্যেকটা প্যারামিটার দেখুন। আমরা এই যে বাল্য বিবাহ বেড়ে গেছে, আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি বলছি না, আমি তো সবার আগে বলছি যেখানে এই স্কুলগুলো বন্ধ হয়েছে জানেন, সেখানে সবচাইতে 80% উপরে সেটা প্রাথমিক বিদ্যালয়। তারপরে আপনি বলবেন এগিয়ে বাংলা? এই যে শিশু শ্রমিক আপনি কোথায় বেশি পাবেন? আমাদের পশ্চিমবঙ্গের থেকে বাইরে যাচ্ছে এবং রয়েছে। আপনি প্রত্যেকটা জায়গায়, আচ্ছা আপনি বলুন তো সাস্টেন দিয়ে একটা মানুষকে আপনি কতদিন টিকিয়ে রাখতে পারবেন? আর যেটা আপনি বলছেন যে নেই নেই করে 15টা বছরে আমাদেরকে যে কাজের ক্ষেত্র প্রস্তুত করে দেওয়ার উচিত ছিল যে কোনো দলমত নির্বিশেষে, তখনই তো আমাদের সার্বিক বিকাশ সম্ভব। সেইটা তো শেষ, একদম মানে শ্মশানে স্তব্ধতা। সেখানে উল্টো কি করেছে, আমাদের মধ্যে একটা এইরকম জায়গা তৈরি করে দিয়েছে যে এই বললাম না অনুদান বা অনুগ্রহ নির্ভর জীবন। কারণ আপনি দেখবেন মহিলাদের দিয়েছে শুধু এই যে লক্ষ্মীর ভান্ডার তা না, তার সাথে অনেক আপনি কৃষি ব্যবস্থায় দেখবেন কৃষক বন্ধু বলে সেখানে একটা দান করছে, কিন্তু সেখানে যদি সারের দাম বৃদ্ধি পাচ্ছে সেইটা কিন্তু ওইভাবে জায়গাটা আসছে না, বা যে পরিমাণ আপনার লেবার মানে একজনের মজুরি হওয়ার কথা ছিল সেগুলো যেমন আসছে না। বুঝতে পেরেছেন? পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থায় সুন্দর সুন্দর বিল্ডিং আছে, কিন্তু স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ পর্যাপ্ত ডাক্তার, পর্যাপ্ত ওষুধ, যেটা আমাদের মতন রাজ্যের ভীষণভাবে প্রয়োজন, যেখানে দারিদ্র সীমার নিচে প্রচুর আমরা আছি, সেই জায়গাগুলো কিন্তু কখনো আপনি পাবেন না। কিন্তু ওই যখনই আপনি জিজ্ঞেস করবেন দেখবেন একটাই বলবে যে
এই সরকার এসে কি দেয়নি, এবং আমরা তো পশ্চিমবঙ্গ সরকার শব্দটা ভুলেই গেছি, আমাদের বারবার বলি দিদি, অর্থাৎ মুখ্যমন্ত্রী। এই যে এই এই কথাটাই যে বললেন না, মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক বলেছেন, এইভাবে ভাবনাটাই তো অগণতান্ত্রিক, এটাই তো একনায়কতন্ত্রী ভাবনা চিন্তা। এবং এই যে বলেছেন মহিলারা ঘুগনি করে দেবেন, পুরুষেরা বিক্রি করবেন, এই ভাষ্যের মধ্যে একটা আধিপত্যবাদ আছে। এর মধ্যে দিয়েও মহিলাদেরকে বলা হচ্ছে যে তোমরা 1,000 টাকা বা ইত্যাদি, এই যে ইয়ে হচ্ছে, তোমাদের কাজ হলো তৈরি করে দেওয়া এবং পুরুষরা বিক্রি করবে। এর মধ্যেও কিন্তু ওনার মানসিকতার মধ্যে কিন্তু এইটার প্রতিফলন আমরা আগেও দেখেছি এবং এখনো দেখছি, যে সবকিছুকে ইম্পোজ করা এবং ডমিনেট করা। এই যে ডমিনেট করার মানসিকতা আর যাই হোক গণতন্ত্র হতে পারে না। বেশ, আমরা অনেকক্ষণ কথা বললাম অরুণিমা পালের সঙ্গে। তিনি অনেক অভিযোগ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। আমরা অনেক কিছু পেয়েছি, নীল আর সাদা রং পেয়েছি, আলো বিদ্যুৎ, চারিদিকে অন্ধকার জায়গায় আলো পেয়েছি। এরই মধ্যে আরো আলোক ছটা। আমার শেষ প্রশ্ন থাকবে কুণাল ঘোষ, এত অভিযোগের মাধ্যমে পরেও তিনি বলছেন মমতা ব্যানার্জি সগৌরবে বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, কেউ আটকাতে পারবে না। প্রথমত উনি ওই কুণাল বাবু রাজনৈতিক দলের মুখপাত্র, তার হয়তো একটা বলার জায়গা থাকতেই পারে, কিন্তু ভোট তো শুধুমাত্র মত প্রকাশ করতে যারা আমরা পশ্চিমবঙ্গবাসী চাইছি তার মধ্যে সীমায়িত নয়, সেটা কুণাল বাবুর থেকে ভালো কেউ জানেন না। ভোট হয় নানা মেশিনারি, এই নানা মেশিনারির মধ্যে শুধু কিন্তু ভিভিআইপি প্যাড, মানে যেখানে আমরা বোতাম টিপছি, শুধু তা নয়, তার যে এই যে ভিডিও, অর্থাৎ প্রশাসনিক জায়গাগুলো যারা পরিচালনা করছে, সবই তো কার্যত পারচেজ, সবই তো তাদের শাসক দলের নিয়ন্ত্রণাধীন। যদি ধরুন আপনার সেন্ট্রাল ফোর্স আসেও, সেটাকে ডিপ্লয় করে কে? রাজ্য সরকার, রাজ্যের যে যারা দায়িত্বে রয়েছেন প্রশাসনিক তারা। অতএব সেই ভোট যে আদতে কিভাবে হবে সেটা আমরা বিগত বছরগুলোতেও দেখেছি, আশা করছি আগামী দিনেও জানবো। তবুও একটাই আমাদের একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসাবে আবেদন, যে আপনারা আর যাই হোক খুনের রাজনীতি কিন্তু আনবেন না। রক্ত যখন যায়, সে শাসক দল হোক বিরোধী দল হোক, যাই কিন্তু আমার আপনার সাধারণ মানুষের। সুতরাং আপনারা জেতার জন্য যে ওই যে আগের থেকে বলে দেন যে জিতে যাবেন, কারণ এই যে বুক বাজিয়ে বলেন না যে যত দুর্নীতি হয়েছে তত আমাদের ভোট বেড়েছে, অর্থাৎ দুর্নীতি নয়, তিনি বলছেন কুৎসা এগুলো। হ্যাঁ, কুৎসা তো, ওই জন্য তো উনিও জেল খেটেছেন, আরো সবাই জেল খাটছে। আর এই যে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে, উনিও বলেছিলেন মুখ্যমন্ত্রীকে সামনাসামনি বসিয়ে জেরা করার কথা। সবাই বাইরে, পার্থবাবু এখন নিজে বাইরে। আপনারা অনেক অভিযোগ করেছেন পার্থবাবু সম্বন্ধে, শিক্ষা বিষয়ক এবং শিক্ষামন্ত্রী হিসাবে, তিনিও তো বাইরে। কোথায় দোষী তো প্রমাণ হলো না। এইটাই কথা, দোষ প্রমাণ হওয়া আর দোষ না করা এক জিনিস নয়। একটা বিচার প্রক্রিয়া কারণ অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, তো তার সবচাইতে বিষয় হলো তথ্য প্রমাণ। আমরা আপনি শিক্ষা স্বাস্থ্য যেখানেই বলুন না কেন, সবার আগে তথ্য প্রমাণ লোপাট। এমনকি সারদা নারদা লাল ডায়েরি উধাও, এবং রাজীব কুমার থেকে আজকে এই যে লাস্ট যদি আরজি করেন দেখেন, যিনি এখন মানে যে জায়গায় এখন এসছেন আরেকজন আমাদের কলকাতার, যিনি, বিষয়টা হলো কোন জায়গায়, যে আমরা বারবার একটা জায়গা কিন্তু ভুল করছি। আমরা বলবো যে এনারা যেটা বলছেন একেবারে তাত্ত্বিক ভাবে যেটা ভিজুয়ালাইজ হচ্ছে সেটা, কিন্তু যেটা বাস্তব, যে সেইটাকে প্রমাণ করতে গেলে যে যে মেশিনারি দরকার, অর্থাৎ একাধারে যেমন তথ্য প্রমাণ, পাশাপাশি যারা এটা বিচার করছেন, সে আইনজীবী বলুন, বিচারপতি বলুন, বিচার প্রক্রিয়া যাই বলুন, তারা কতটা আমাদের জন্য করছে নাকি রোলিং পার্টির জন্য করছে। কারণ যারা শাসক দলের যারা থাকে জেনারেলি দেখা যায় তাদের দিকেই যায়, এটা একেবারে আদি অনন্ত কাল হয়ে আসছে। সেইটা আজকে যদি কুণাল বাবু, যে উনি খুব ভালো করে জানেন শাসক দল আজকে সরকারের থেকেও তারা কিন্তু নিজেরা বাঁচতে পারেননি, তাদের কিন্তু জেল কাস্টডি হয়েছে। তার মানে অপরাধের মাত্রাটা যে কিছু নেই, যে কোনো একটা মানুষকে তুলে নিয়ে গিয়ে এতদিন বছরের পর বছর রাখবে সেটা নয়, কিন্তু সেটা প্রমাণ করতে গেলে ইডি সিবিআই যে রোল
হওয়া উচিত ছিল সেটা আমরা দেখতে পাইনি প্রত্যেকটা মানুষ। সেখানে গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গবাসীর মনে এটা মনে হয়েছে কোথাও গিয়ে একেবারে রাজনৈতিক স্বার্থে বা তাদের নিজস্ব কোনো বোঝাপড়ার কারণে জানি না, এই একটা জায়গার পরে আমরা দেখেছি যে হারে আপনার প্রত্যেকটা তদন্ত হওয়ার কথা ছিল হয়নি। গোটা বিষয়টাকে মাথায় রেখে দেখুন সেই কারণে কুণাল বাবু এই ধরনের মন্তব্য করতে পারছেন, কিন্তু উনি অন্তর থেকে খুব ভালো করে জানেন ওনার রাজনৈতিক প্রোটোকলের বাইরে গিয়ে উনি কখনোই এই কথা বলতে পারবেন না যে যে বা যারা যে মানে জেল কাস্টডিতে গেছিলেন তারা নির্দোষ এবং যারা বাইরে আছে তারাও দোষী নন। কারণ এখানে যে একটা অর্থনৈতিক রাজনৈতিক বোঝাপড়া রয়েছে, বিভিন্ন মেশিনারি যারা প্রশাসনিক ক্ষেত্রে রয়েছে সেটা আমরা জানি, কিন্তু যেটা দেখুন শুধু নিন্দে সমালোচনা করলে হবে না, আমাদেরও কিন্তু আত্মমূল্যায়নের প্রশ্ন আছে, যে আমাদেরও কিন্তু সঠিকভাবে মানে সুচিন্তাক হয়ে উঠতে হবে। এই যে আমরা বলি না আমরা রাজনীতিটা ঠিক বুঝি না, কিন্তু আমরা এটা বুঝি যে কোনটা করা, ও এটা করছে কেন, ও সেটা করছে কেন, অমুক এটা করছে কেন, কিন্তু সেটার থেকে উত্তরণ হলে করতে গেলে আপনাকে কিন্তু সত্যিকারের রাজনীতিটা কিন্তু মন থেকে বুঝতে হবে। আমরা যদি রাজনৈতিক ভাবে অ্যাওয়ার না হই, সচেতন না হই, শুধু তো কুণাল বাবু বা বিরোধীদের দোষ দিলে হবে না, আমাদেরকেও কিন্তু সেই জায়গাটা যথাযথ মত প্রকাশ করতে হবে। গণতন্ত্র রক্ষার দায়িত্ব সাধারণ মানুষেরও আছে। সেই জায়গাটাই যদি আমরা কোথাও গিয়ে যেন আত্মস্বার্থে বলুন বা কিছুটা আত্মকেন্দ্রিক মানসিকতা থেকেই বলুন যে আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই ভাবনা থেকে কিন্তু ধীরে ধীরে তারা এই কথাগুলো জায়গায় স্পেস পেয়েছে এবং তারা বলছে আমাদেরও কিন্তু প্রমাণ করে দিতে হবে যে না, আপনারা যে ভাষ্য তৈরি করেছেন সেটা ঠিক না, যে দুর্নীতি বাড়লে ভোট বাড়বে তা না। আপনারা যেটা বলেন যে সবাই জেলের বাইরে তার মানে আমরা নির্দোষ, সেটা না, আপনারা ভীষণভাবে দোষী এবং আপনারা যে জুডিশিয়ারির মধ্যে আমরা সে জায়গায় পাচ্ছি না, তাই এই জায়গাটাও কিন্তু মানে অন্তত রাস্তার লড়াই এবং ভোটদানের মধ্য দিয়ে এই সরকারকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে।